নমস্কার। আজ ফেব্রুয়ারি মাসের ২ তারিখ অর্থাৎ ২০২৬ সালের আজ থেকে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা। গতকাল রাত্রে মেদিনীপুর থেকে অর্থাৎ পূর্ব মেদিনীপুর থেকে একটা ফোন এসেছিল। আমার পরিচিত এক ছাত্রী। সেই রাত্রে আমাকে ফোন করে যে কথাটি যে তথ্যটি আমাকে জানালো, আমি অবাক তো হয়ে গেছিলাম। তবু তাকে আমি সহযোগিতা করার চেষ্টা করেছি। চেষ্টাটা ছিল এইরকম যে মাধ্যমিকে প্রবন্ধ লিখতে হবে, রচনা প্রবন্ধ লিখতে হবে। সেই প্রবন্ধ রচনা লিখতে গেলে কোনো পয়েন্ট আকারে লেখা যাবে কি না, এই তথ্যটি সে জানতে চেয়েছিল। আমি সেই রাতে তৎক্ষণাৎ একটি ভিডিও করে আমরা আপলোড করে দিয়েছি। তোমরা ইতিমধ্যে হয়তো দেখে ফেলেছ। তাই এটা শেষের কবিতা সুন্দরবনের একটি অন্যতম পাওনা যে বিশেষ বিশেষ মুহূর্তে ছাত্রছাত্রীরা, বিশেষ করে দূরগত ছাত্রছাত্রীরা শেষের কবিতা সুন্দরবন ইউটিউব চ্যানেলকে মনে রাখে। আর সেই মনে রাখা থেকে আজকে আমরা প্রকাশ করব ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি 5th সেমিস্টারের বাংলা মেজরের একটি অন্যতম অধ্যায় DS8 এর সাজেশন। ইতিমধ্যে আমরা DS10টা প্রকাশ করেছি। আগামীকাল আমরা প্রকাশ করব DS11, সর্বশেষ আমরা প্রকাশ করব DS9। যেহেতু 5th সেমিস্টারের পরীক্ষাটা একটু পরে হবে, 12 তারিখ থেকে পরীক্ষা আছে 3rd সেমিস্টারের পরীক্ষা। 3rd সেমিস্টারের পরীক্ষার এডুকেশন দর্শন বাদ দিয়ে আরগুলো আমরা সাজেশন প্রকাশ করে দিয়েছি। আর আজকে আমরা প্রকাশ করছি 5th সেমিস্টার ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি DS8। এই DS8-এর 4টি ইউনিট তোমাদের পড়তে হয়। তার মধ্যে প্রথম ইউনিট তোমাদের রামায়ণ, কৃত্তিবাস ওঝা। এই রামায়ণের কৃত্তিবাস ওঝা এখান থেকে দুটো অধ্যায় তোমাদের পড়তে হয়। একটা হলো অরণ্যকাণ্ড এবং অপরটি হলো লঙ্কাকাণ্ড। এবং এই অরণ্যকাণ্ড এবং লঙ্কাকাণ্ড থেকে আমরা 4টি প্রশ্ন দেব। 4টে প্রশ্নের মধ্যে দুটো প্রশ্ন আসবে, দুটোই তোমরা কমন পাবে। 100% কমন পাবে আমরা নিশ্চয়তার সাথে বলতে পারি। তো আসি আমরা সাজেশনটা কী কী প্রশ্ন আসছে সেটা আলোচনা করার আগে তোমরা এই মুহূর্তে যদি আমাদের চ্যানেল নতুন এসে থাকো, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে এবং বন্ধুদের মধ্যে এটা কিন্তু একটু শেয়ার করে দেবে। কারণ আমাদের একমাত্র উদ্দেশ্য একটা বৃহত্তর ছাত্র সমাজের মধ্যে শিশুর কবিতা সুন্দরবন নিঃস্বার্থকভাবে ছড়িয়ে পড়ুক, এইটাই আমাদের মূল উদ্দেশ্য। এছাড়া অন্য কোনো উদ্দেশ্য আমাদের নেই বা অভিপ্রায়ও আমাদের নেই। একদিকে যে প্রশ্নটা তোমাদের পড়বে কৃত্তিবাস ওঝার রামায়ণের অরণ্যকাণ্ড এবং লঙ্কাকাণ্ড থেকে। কৃত্তিবাস অনুদিত রামায়ণ কাব্যের কাহিনী গ্রন্থন ও চরিত্র চিত্রণে বাঙালির আঞ্চলিক সত্তার প্রভাব পড়েছে, আলোচনা করো। আবার বলছি, কৃত্তিবাস অনুদিত রামায়ণ কাব্যের কাহিনী গ্রন্থন ও চরিত্র চিত্রণে বাঙালির আঞ্চলিক সত্তার প্রভাব পড়েছে, আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। দ্বিতীয় 3 স্টার কোশ্চেন, রামায়ণ কাব্যের লঙ্কাকাণ্ডে বীররস ও ভক্তিরসের যে মিশ্রণ ঘটেছে তা আলোচনা করো। রামায়ণ কাব্যের লঙ্কাকাণ্ডের বীররস ও ভক্তিরসের যে মিশ্রণ কৃত্তিবাস দেখিয়েছেন তা আলোচনা করো। নেক্সট 3 স্টার কোশ্চেন, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু এটা। কৃত্তিবাস রামায়ণ মধ্যযুগীয় বাঙালির ভক্তিবাদের কাব্য। কৃত্তিবাসী রামায়ণ মধ্যযুগীয় বাঙালির ভক্তিবাদের কাব্য, আলোচনা করো। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু এটা পরীক্ষায় আসবে। নেক্সট 3 স্টার কোশ্চেন, কৃত্তিবাস ওঝার শ্রীরাম পাঁচালী অবলম্বনে সীতার অগ্নি পরীক্ষা বৃত্তান্ত আলোচনা করো। কৃত্তিবাস ওঝার শ্রীরাম পাঁচালী অবলম্বনে সীতার অগ্নি পরীক্ষা আলোচনা করো। এবার আসবো আমাদের তোমাদের দ্বিতীয় ইউনিট আছে মনসামঙ্গল বিপ্রদাস পিপলাই। মনে হয় কাব্যটি খুব সহজ, কিন্তু এখান থেকে যে প্রশ্নগুলো আসে পরীক্ষা হলে আমাদের ছাত্রছাত্রীরা অনেকটা কিন্তু বিভ্রান্ত হয়ে যায়। আর বিভ্রান্ত যাতে না হয় তার জন্য শিশুর কবিতা সুন্দরবন ইউটিউব চ্যানেল তোমাদের পাশে আছে। মোস্ট ইম্পর্টেন্ট যে কোশ্চেনটা আছে সেটি হলো এই, বিপ্রদাস পিপলাইয়ের মনসামঙ্গল কাব্য অবলম্বনে উক্ত সময়ের যে সমাজ ভাবনা বা সামাজিক অনুষঙ্গ তার কাব্যের
প্রধান বিষয় হয়ে উঠেছে? তোমার পাঠ্য অবলম্বনে আলোচনা করো। দ্বিতীয় বর্ণনামূলক প্রশ্ন যেটা তোমাদের থাকবে, বিপ্রদাস পিপ্লাইয়ের মনসামঙ্গল কাব্যে পৌরাণিক ও লৌকিক উপাদান কিভাবে প্রস্ফুট হয়েছে আলোচনা করো। বিপ্রদাস পিপ্লাইয়ের মনসামঙ্গল কাব্যে পৌরাণিক ও লৌকিক উপাদান কিভাবে প্রস্ফুট হয়েছে আলোচনা করো। এই দুটি বর্ণনামূলক প্রশ্ন, দুটো থেকে একটি অবশ্যই আসছে, আর চরিত্র নির্ভর প্রশ্ন দুটো থাকবে, সে দুটো আমরা আলোচনা করে দিচ্ছি। মোস্ট ইম্পর্টেন্ট যে কোশ্চেনটা আছে, চাঁদ সওদাগর চরিত্র নির্মাণে বিপ্রদাস পিপ্লাইয়ের স্বতন্ত্রতার পরিচয় দাও। চাঁদ সওদাগর চরিত্র নির্মাণে বিপ্রদাস পিপ্লাইয়ের স্বতন্ত্রতার পরিচয় দাও। নেক্সট যে প্রশ্নটি চরিত্র নির্ভর, বেহুলা চরিত্র। বেহুলা চরিত্র বিপ্রদাসের কবি ভাবনার অপূর্ব পরিচয় বহন করে, আলোচনা করো। এই চারটি প্রশ্ন থেকে কিন্তু অবশ্যই তোমাদের দুটো প্রশ্ন আসছে। নেক্সট আমরা আলোচনা করে নেব দৌলত কাজী, লোকচন্দ্রানী ও সতী ময়না কাব্য। এখানে আমরা এই সাজেশনটা তৈরি করতে গিয়ে অনেকটা সময় আমাদেরকে লেগেছে, লাগাটাই স্বাভাবিক। কারণ উপযুক্ত সাজেশন যদি তোমাদের হাতে না তুলে দিতে পারি, তাহলে শিশুর কবিতা সুন্দরবন তোমাদের কাছে অনেকটা অচ্যুত বলে মনে হবে। সেই কারণে অনেকটা সময় নিয়ে, অনেকটা দিন সময় নিয়ে আমাদের এই সাজেশনটা এখানে তৈরি করতে হয়েছে। এখানে প্রশ্নের কোনো কুল কিনারা নেই, সুতরাং একটু জটিল বলে তোমাদের মনে হবে, কিন্তু আমরা যেভাবে প্রশ্নগুলো সেট আপ করেছি নিশ্চয়ই সেইভাবে তোমরা করে যাবে, 100% কমন পাবে। এখানে তো মোস্ট ইম্পর্টেন্ট যে প্রশ্নটা তোমাদের করবি চরিত্র নির্ভর, সতী ময়না চরিত্রে লৌকিক আদর্শের যে প্রতিফলন ঘটেছে তা আলোচনা করো। সতী ময়না চরিত্রে লৌকিক আদর্শের যে প্রতিফলন ঘটেছে তা আলোচনা করো। আর এর সঙ্গে ছোট প্রশ্ন যুক্ত থাকতে পারে, সেটা হলো এই যে দৌলত কাজী কার নির্দেশে এই কাব্যটি রচনা শুরু করেন এবং কাব্যটির উৎস কি। সংক্ষিপ্ত প্রশ্ন এক এক করে থাকতে পারে। পরবর্তী যে প্রশ্নটা তোমাদের আসবে, মধ্যযুগের আখ্যান কাব্যের ধারায় দৌলত কাজীর সতী ময়না লোকচন্দ্রানী কাব্যের মৌলিকতা আলোচনা করো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু 2025-26 শিক্ষাবর্ষের পরীক্ষার্থীদের জন্য। আবার বলে দিচ্ছি, মধ্যযুগের আখ্যান কাব্যের ধারায় দৌলত কাজীর সতী ময়না লোকচন্দ্রানী কাব্যের মৌলিকতা আলোচনা করো। নেক্সট ইম্পর্টেন্ট 3 স্টার্স কোশ্চেন, আরাকান রাজসভার কবি হিসাবে দৌলত কাজীর কবি প্রতিভা আলোচনা করো। আরাকান রাজসভার কবি হিসাবে দৌলত কাজীর কবি প্রতিভা আলোচনা করো। তার কাব্যটি কেন অসমাপ্ত ছিল? এর পাশাপাশি একই প্রশ্নের মধ্যে এসে যাবে দৌলত কাজীর রচনাশৈলী ও কাব্যগুণ বিচার করে তাকে কেন মধ্যযুগের শ্রেষ্ঠ শিল্পী বলা হয়। ওই প্রশ্নটা ওইভাবে না দিলে এভাবে কিন্তু তোমাদের প্রশ্নটা আসতে পারে, সুতরাং এইভাবেও তোমরা প্রশ্নটা তৈরি করে দিতে পারো। আর যদি সমস্যা হলে অবশ্যই আমাদেরকে জানাবে। নেক্সট এই প্রশ্নটা মাঝে মাঝে আসে, তবু আমরা রেখে দিয়েছি। সতী ময়নার 12 মাসা রচনার বৈশিষ্ট্য সংক্ষেপে লেখো। সতী ময়নার 12 মাসার বর্ণনার বৈশিষ্ট্য সংক্ষেপে লেখো। আমরা এর আগে আমরা ফুল্লরা 12 মাসা পড়েছি, এখানে কিন্তু আমাদের সতী ময়নার 12 মাসা লিখতে হচ্ছে। সতী ময়না লোকচন্দ্রানী কাব্যটি কোন হিন্দি কাব্যের ছায়া অবলম্বনে রচিত? কাব্যটি সমাপ্তি অংশ কে রচনা করেন? আর দেখে যাবে যে প্রশ্নটা, সেটি হলো এরকম, সতী ময়না ও রত্নমঞ্জরীর কথোপকথনের গুরুত্ব আলোচনা করো। সতী ময়না ও রত্নমঞ্জরীর কথোপকথনের গুরুত্ব আলোচনা করো। দৌলত কাজীর উপাধি কি ছিল? লোকচন্দ্রানী কাব্যের প্রধান 3টি চরিত্রের নাম
লেখো। এটাই ছিল আমাদের দৌলত কাজীর লোকচন্দ্রানী ও সতীমায়না কাব্যের মোস্ট গুরুত্বপূর্ণ কোশ্চেন ফর 2025 to 2026 এক্সামিনেশন 5th সেমিস্টার ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি DS 8। সর্বশেষ আমাদের 4th ইউনিট। এখানে আছে অন্নদামঙ্গল কাব্য প্রথম খণ্ড অবলম্বনে অন্নদামঙ্গল, রায়গুণাকর ভারতচন্দ্র। এক থেকে যে প্রশ্নটা গুরুত্বপূর্ণ সেই প্রশ্নটি হলো এই: ভারতচন্দ্রের অন্নদামঙ্গল কাব্য রাজকণ্ঠের মণিমালার মতো। ভারতচন্দ্রের অন্নদামঙ্গল কাব্য রাজকণ্ঠের মণিমালার মতো আলোচনা করো। নেক্সট 3 স্টার কোশ্চেন। অন্নদামঙ্গল কাব্যের প্রথম খণ্ড অবলম্বনে এ কাব্যের হাস্যরস বিচার করো। অপর প্রশ্ন যেটা গুরুত্বপূর্ণ সেটি হলো এই: অন্নদামঙ্গল কাব্যের ঈশ্বরী পাঠটির চরিত্রটি বিশ্লেষণ করে চরিত্রটির সাহিত্যিক গুরুত্ব আলোচনা করো। সর্বশেষ মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। এখান থেকেও কিন্তু আমরা 4টে প্রশ্ন দিলাম। প্রথম ইউনিট থেকে আমরা 4টে প্রশ্ন দিয়েছি এবং শেষ ইউনিট থেকে কিন্তু 4টে প্রশ্ন দিলাম। মঙ্গল কাব্যের দেবদেবীদের চরিত্র সৃজনে দেবী অন্নদা এক ব্যতিক্রমী চরিত্র আলোচনা করো। এই 4টে প্রশ্নই কিন্তু গুরুত্বপূর্ণ, তবে পাশাপাশি দেখে যাবে ভারতদত্ত ফুল্লরা সমাজ ভাবনা এবং কাহিনী, এই 4টি একটু দেখে যাবে। তবে আমরা যে 4টে প্রশ্ন বলে দিয়েছি 4টে প্রশ্নের মধ্যে অবশ্যই তোমরা 2টো প্রশ্ন কমন পাচ্ছ। আর আমরা এই যে ভিডিওটি আজকে আমরা DS 8 সাজেশন প্রকাশ করলাম, অবশ্যই তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দিয়ে আমাদের পাশে থাকবে, এইটুকু আশা প্রত্যাশা নিয়ে আজ রাখছি। এবং সেই সাথে আশা করছি আজকে মাধ্যমিক 2026 সালে যে পরীক্ষা অনুষ্ঠিত হতে চলেছে আর কিছুক্ষণের মধ্যেই, সেই পরীক্ষার্থীরা সফলতার সাথে সাফল্য অর্জন করবে, এই আশা রেখে আজ রাখলাম। নমস্কার।